ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। ফুড এসআইয়ের জন্য শুধু নয়, যে কোনো পরীক্ষার জন্য এই সেটটি খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের। আমি আজকে সেট নাম্বার 3 আলোচনা করব। এর আগে আমরা 1 আর 2 আলোচনা করেছি, প্রচুর ইনফরমেশন দিয়েছি ওইখানে। এটি হচ্ছে সেট নাম্বার 3, ঠিক আছে। আচ্ছা, 10,000টি জিকে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং এইখানেও আমরা প্রচুর প্রশ্নের মাধ্যমে এবং প্রচুর ইনফরমেশন শেয়ার করবো, ঠিক আছে। আমি রঞ্জিত বর্মন, চলো তাহলে শুরু করি। দেখো, প্রথমে যে কোয়েশ্চেনটি রয়েছে, আমি তোমাদের প্রথমেই বলি যে আমি কিন্তু কোয়েশ্চেন খুব বেছে বেছে আনি এবং খুবই ইম্পর্টেন্ট। এবার যদি সেই কোয়েশ্চেনটা যদি জানো, তুমি মনে করো অলরেডি তুমি জানো, সোজা কোয়েশ্চেন একটা পড়ে যাচ্ছে তোমার, কিন্তু তার মধ্যে ওই কোয়েশ্চেনটার মধ্যে কিন্তু আমি এছাড়াও আদার্স অনেক ইনফরমেশন আমি শেয়ার করবো। সেটা যদি না জানা থাকে সেটা কিন্তু অবশ্যই তুমি লিখে নেবে, যেটা জানা থাকে সেটা রিভিশন হয়ে যাবে, যেটা না জানা থাকে তুমি জেনে নেবে। প্রথম প্রশ্ন বলছে, সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন এটি আনা হয়েছে এবং সংবিধানে যুক্ত করা হয়। এটি কোন সংশোধনের মাধ্যমে? সংশোধনী নাম্বার 52 নম্বর সংশোধনের মাধ্যমে 1985 সালে আনা হয়েছিল এবং এটি রয়েছে 10th শিডিউল। আমাদের 12খানা শিডিউল রয়েছে, মানে তপশিল রয়েছে। 12টা তপশিলের মধ্যে 10ম তপশিলটাই হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে। এটা 52 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো, এই যে 42তম অ্যামেন্ডমেন্ট, এইটা হচ্ছে আমাদের বলা হয় হচ্ছে মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন কেন বলা হয়? মিনি কনস্টিটিউশন এই কারণেই বলা হয়, এইটি হয়েছিল 1976 সালে। প্রচুর অনেক কিছু এখানে তোমার সংশোধন করা হয়েছিল, সেই কারণে এত কিছু সংশোধন করা হয়েছে, ওই জন্য এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, সংক্ষিপ্ত সংবিধান বলা হয়। আর এটি ইন্দিরা গান্ধীর সময় করা হয়েছিল 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর 44তম অ্যামেন্ডমেন্ট, এই 42-এ যা যা হয়েছিল, যেগুলো খারাপ কাজ ছিল, সেইগুলোকে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 সালে চেঞ্জ করা হয়েছিল, ঠিক আছে। আর এই সময় কি হয় না, কেন্দ্রীয় সরকার মানে দিল্লিতে প্রথম অকংগ্রেসীয় সরকারের দল জিতে আসে, নাম হচ্ছে জনতা পার্টি বা জনতা দল, ঠিক আছে। এটা ছিল প্রথম অকংগ্রেসীয় সরকার, জনতা পার্টি, এই 1978 সালে। মনে থাকবে? ভালো কথা, বেশ। পরবর্তী প্রশ্ন বলছে যে কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? আমরা জানি রাষ্ট্রপতি নির্বাচিত হয়, রাষ্ট্রপতি নির্বাচনটা নেওয়া হচ্ছে আয়ারল্যান্ড থেকে। কোথা থেকে নেওয়া হচ্ছে? আয়ারল্যান্ড, যেখান থেকে ডিপিএসপি নেওয়া হয়েছে। নির্বাচনটা নেওয়া হচ্ছে আয়ারল্যান্ড থেকে। আর যদি বলো ইমপিচমেন্ট, মানে রাষ্ট্রপতিকে কি করে ইমপিচ করা যায়, মানে পদ থেকে সরানো যায়, সেই পদ্ধতিটা নেওয়া হচ্ছে ইউএসএ থেকে। ইমপিচমেন্ট ইউএসএ থেকে, আর আয়ারল্যান্ড থেকে নেওয়া হচ্ছে নির্বাচন হচ্ছে আর্টিকেল নাম্বার 55 নম্বরে রয়েছে, আর ইমপিচমেন্টটা রয়েছে হচ্ছে আর্টিকেল নাম্বার 61, ঠিক আছে। এবার কোন রাষ্ট্রপতি এইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে? উত্তরটা হয়ে যাবে নীলম সঞ্জীবা রেড্ডি, NS রেড্ডি, মনে থাকবে। আচ্ছা, প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, প্রত্যেকে জানি বিহারের ব্যক্তি। তিনি হচ্ছেন সবথেকে 12 বছর সবথেকে দীর্ঘ মেয়াদ ছিল তারই। মানে বলবে যে কোন রাষ্ট্রপতি সরকার সবথেকে দীর্ঘ মেয়াদে ছিলেন, তার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, 12 বছর। আর সংক্ষিপ্ত মেয়াদে গেছিলেন, সংক্ষিপ্ত সময় বা মেয়াদ ছিল হচ্ছে মাত্র 35 দিন। কে না, তার নাম হচ্ছে, আমরা বলি যে তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, তার নাম হচ্ছে হিদায়াতুল্লাহ। তিনি একমাত্র বিচারপতি যিনি ভারতবর্ষের কি হয়েছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তিনি কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CJI, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, যিনি প্রথম বা একমাত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বসেন। এবার কি করে, তোমাদের অনেক যারা না জানো তারা তোমাদের প্রশ্ন জাগবে যে একজন প্রধান বিচারপতি কি করে রাষ্ট্রপতি পদে যেতে পারে? আমরা জানি যে রাষ্ট্রপতি যদি না থাকে সেইখানে হচ্ছে উপরাষ্ট্রপতি যাবে, তাহলে উপরাষ্ট্রপতি যায়নি? গেছিল। কি হয়েছিল সেই সময়টাতে? জাকির হোসেন রাষ্ট্রপতি ছিলেন। তিনি অফিস চলাকালীন মারা যান। কতদিনের জন্য?
তিনি ছিলেন 2 বছর মতন তিনি মেয়াদ ছিল, আরো তিনি 3 বছর থাকতেন, কিন্তু তার টার্ম শেষ হয়ে যায়, মানে তিনি মৃত্যু হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়। এবার যদি মৃত্যু হয়ে যায় সেই জায়গায় উপরাষ্ট্রপতি আসে, উপরাষ্ট্রপতি এসেছিলেন, ঠিক আছে, ভিভি গিরি। কিন্তু এবার কি হয়, উপরাষ্ট্রপতি তার পার্মানেন্ট নন পার্মানেন্ট, তো উপরাষ্ট্রপতি কিছুদিনের জন্য থাকবেন যতদিন না পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। তো রাষ্ট্রপতির নির্বাচন আয়োজন করা হয়েছে। এবার এই রাষ্ট্রপতির নির্বাচনে ভিভি গিরি তিনি ক্যান্ডিডেট ছিলেন রাষ্ট্রপতি পদে। তো ক্যান্ডিডেট থাকার কারণে তিনি কিন্তু আর রাষ্ট্রপতি থাকতে পারেননি, সেই কারণে উপরাষ্ট্রপতিও নেই, সেই কারণে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অবর্তমানে কে হয়েছে না হিদায়াতুল্লাহ। এটাও কিন্তু আমাদের সংবিধানের মধ্যে বলা রয়েছে। এবং যদি বলে দেয় যে সব থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কে রাষ্ট্রপতি ছিলেন, তাহলে জাকির হোসেন, তিনি ছিলেন স্থায়ী, মৃত্যুজনিত কারণে তিনি 2 বছরের মধ্যে তার টার্ম শেষ হয়ে যায়। এবং যদি বলা হয় যে অস্থায়ী, তাহলে হচ্ছে হিদায়াতুল্লাহ, মাত্র 35 দিন, তাহলে অস্থায়ী, এটা অ্যাক্টিং মানে অস্থায়ী। মনে থাকবে বিষয়টা, ক্লিয়ার করতে পারলাম। আবার যদি বলে যে ভারতবর্ষের প্রথম মুসলিম প্রধান রাষ্ট্রপতির নাম বলো, তাহলে বলবো জাকির হোসেন, তিনি হচ্ছেন প্রথম মুসলিম। ওকে, প্রথম মুসলিম হচ্ছেন জাকির হোসেন। এবং যদি বলে কোন রাষ্ট্রপতি তার টার্ম চলাকালীনই মারা গেছেন, জাকির হোসেন, ঠিক আছে। আচ্ছা, প্রথম কোন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে শপথ নেন, তার নাম মানে নির্বাচিত হন, হচ্ছে রাধাকৃষ্ণন। তিনি উপরাষ্ট্রপতি পদ ছিলেন, তখন হচ্ছে রাষ্ট্রপতি কে ছিল, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদের টার্ম শেষ হয়ে যায়, উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইলেক্টেড হন, রাধাকৃষ্ণন। ঠিক আছে, মনে থাকবে, বেশ ভালো কথা। আরেকটা জিনিস মনে রাখবে যে কোন রাষ্ট্রপতির জন্ম স্বাধীন ভারতে হয়, জন্ম স্বাধীন ভারতে হয়, স্বাধীন ভারতে হয় কে, বর্তমান রাষ্ট্রপতির নাম কি, নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, মনে থাকবে। পরের প্রশ্ন বলছে শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, স্টার লাগাবে। আমি ইম্পর্টেন্ট টপিক নামক যে একটি ভিডিও করেছি যে ফুড এসেতে কোন কোন টপিকগুলো পড়বো, সেখানে আমি বলেছিলাম ভূগোলের থেকে নদ নদী পড়ে কিন্তু অবশ্যই যেতে হবে, এবং কোন নদীর তীরে কোন শহর, কোন নদীটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কোথায় গিয়ে মিশেছে, কার উপনদীকে, এই ধরনের টপিক। তো কোন নদীর তীরে অবস্থিত, বিশেষ করে পশ্চিমবঙ্গের নদীগুলো। তো শিলিগুড়ি শহর উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ, এটা বলা হয় নর্থ ইস্ট, মানে হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই শিলিগুড়ি শহরটা অবস্থিত মহানন্দা ও বালাসন নদীর তীরে। ঠিক আছে, এছাড়াও তিস্তা আর করল নদীর তীরে অবস্থিত হচ্ছে জলপাইগুড়ি শহর, জলপাইগুড়ি, মনে থাকবে। আচ্ছা, এছাড়াও যদি বলতে লাগে কি আলিপুরদুয়ার, এটাও তো একটি শহর। কার সদর দপ্তর এটা, আলিপুরদুয়ারের সদর দপ্তর আলিপুর। এটা কোন নদীর তীরে রয়েছে, এটা হচ্ছে কালজানি। ঠিক আছে। আচ্ছা, কোচবিহারের সদর দপ্তর কোচবিহার কোন নদীর তীরে ভাই, কোচবিহার হচ্ছে তোরসা নদীর তীরে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা বেশ, আর কি মনে রাখো যে বীরভূমের সদর দপ্তর কি নাম, বীরভূমের সদর দপ্তরের নাম হচ্ছে সিউড়ি কোন নদীর তীরে, সিউড়ি হচ্ছে ময়ূরাক্ষী নদীর তীরে একটি বাঁধও রয়েছে কিন্তু, মনে রাখবে। হ্যাঁ, কানারাবাদ তিলপাড়া ব্যারেজ। মুর্শিদাবাদের সদর দপ্তর বহরমপুর, সেটা হচ্ছে ভাগীরথী নদীর তীরে, এটা আমি বলছি না। নদিয়া সদর দপ্তর নাম হচ্ছে কি, কৃষ্ণনগর। এটি কোথায় অবস্থিত, এটি হচ্ছে জলঙ্গি নদীর তীরে। হুগলির সদর দপ্তর নাম হচ্ছে চিনসুরা বা চুচুড়া, এটি হচ্ছে হুগলি নদীর তীরে। মনে থাকবে, বাহ, মনে থাকলে বেশ। পরের প্রশ্ন বলছে যে 1911 সালে একটি অধিবেশন হয়, কার না, কংগ্রেসের বার্ষিক অধিবেশন হতো, কোথায় হচ্ছে, সেটা কলকাতাতে হয়েছে। ঠিক আছে, এবং এখানে প্রথম জনগণ মন গানটি গাওয়া হয়েছিল। ভালো কথা। প্রশ্নটা হচ্ছে এই অধিবেশনের সভাপতি কে ছিলেন, এই অধিবেশনের সভাপতি ছিলেন আর কেউ নয়, বিষান নারায়ণ ধর। এটি তো দেওয়াই আছে ইনফরমেশনটি, 1911 সালে হয়, কলকাতাতে হয়, জনগণ গাওয়া হয়েছিল প্রথম। কেন গাওয়া হয়েছিল,
এই সময়টাতে, মানে জনগণ কেন লিখেছেন আর কি, জনগণ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চম জর্জ যে সময় ভারতবর্ষে এসেছিলেন তার জন্য এই গানটি গিয়েছিলেন, ভারতের পরিচয় আর কি গানটার মধ্যে। আরেকটি রয়েছে 1896 কলকাতা অধিবেশন, কলকাতা 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 ঠিক আছে, কলকাতা অধিবেশন। এইটাতে বন্দে মাতরম গানটি গাওয়া হয় প্রথম, বন্দে মাতরম, বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়। বন্দে মাতরম কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। কোথায় রয়েছে? আনন্দ মঠে রয়েছে, আনন্দ মঠ, আনন্দ মঠ মনে থাকবে, আনন্দ মঠে রয়েছে হচ্ছে বন্দে মাতরম গানটা, ভালো কথা। আর 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 হ্যাঁ, এই যে দেখো অম্বিকাচরণ, অম্বিকাচরণ 1916 সালে আরেকটা ঐতিহাসিক হয় তোমার অধিবেশন হয়, সেটা হচ্ছে লখনৌ চুক্তি, লখনৌ লখনৌ চুক্তি বা লখনৌ অধিবেশন। এইটাতে ছিলেন হচ্ছে অম্বিকাচরণ মজুমদার। লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়? লখনৌ চুক্তি হয় কংগ্রেস এবং হচ্ছে মুসলিম লীগের মধ্যে, এটা লখনৌ চুক্তি বা লখনৌ অধিবেশনে বলা হয়। অম্বিকাচরণ মজুমদার 1916 সাল। পরের প্রশ্ন, প্যারিসে বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা কে করেছেন? বন্দে মাতরম পত্রিকাটি সম্পাদনা করেছেন মাদাম কামা। মাদাম কামা হচ্ছে পুরো নাম হচ্ছে ভিকাজি রুস্তমজি কামা, ঠিক আছে। তাকে বলা হয় কি বলা হয় না, ভারতের বিপ্লববাদের জনক, বিপ্লববাদের জনক, জননী 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 বিপ্লববাদের জননী, ঠিক আছে, বিপ্লববাদের জননী। মাদাম কামা মাদাম কামা হচ্ছে স্টুটগার্ট, জার্মানির একটা শহর ছিল স্টুটগার্ট। এই স্টুটগার্ট শহরে কি করেছিলেন? পতাকা তুলেছিলেন, ঠিক আছে, জার্মানি শহর, পতাকা তুলেছিলেন, পতাকা, ভারতের পতাকা তুলেছিলেন স্টুটগার্ট শহরে, মনে থাকবে। আচ্ছা, শ্যামজি কৃষ্ণ বর্মা একজন হচ্ছে সংস্কৃতের শিক্ষক ছিলেন, অধ্যাপক ছিলেন, কোথাকায়? অক্সফোর্ডে। এবং তিনি লন্ডনে স্থাপন করেছিলেন 1 নম্বর কি স্থাপন করেছেন? ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, কত সালে? 1905 সালে। আর পরের বছর স্থাপন করেছিলেন হচ্ছে ইন্ডিয়া হাউস ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে প্রচুর অনেক বিপ্লবীরা বেরিয়েছেন। ইন্ডিয়া হাউস স্থাপন করেছিল পরের বছর 1906, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, লালা হরদয়াল গদর দল স্থাপন করে, গদর দল বা গদর পার্টি, কোথায়? সান ফ্রান্সিসকোতে 1913-তে, ঠিক আছে। গদর দল, লালা হরদয়াল, গদর দলের লালা হরদয়ালের গদর ছিল আর কি তোমার ইন্ডিয়া হাউসেরই মেম্বার ছিল। মিনা উপজাতি কোথায় পাওয়া যায়? ইম্পর্টেন্ট বাবা, খুব ভালো ভালো প্রশ্ন এনেছি কিন্তু। মিনা উপজাতি হচ্ছে কোথায়? রাজস্থানের একটি জাতি, ঠিক আছে। চলো 7 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যালকাটা। দেখো ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, ফুড এসআই ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, তো WPPSC, তো পশ্চিমবঙ্গ রিলেটেড যে কোনো কোশ্চেন তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। ক্যালকাটা থেকে কলকাতা হয় কত সালে? 2011 সালে, 2011 সালে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, একটি রাজ্যের রাজ্যপাল নিম্নলিখিত 4টির মধ্যে কোনটি করতে পারে? রাজ্যের রাজ্যপাল কি করতে পারে না, বিধান পরিষদ, এটা পরিষদ, বিধান পরিষদকে বলা হয় স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে। এইটি এখানে কি করতে পারে? 1/6 মেম্বারকে তিনি মনোনীত করতে পারেন, নমিনেট করতে পারেন। পার্লামেন্টের দুটো কক্ষ না, পার্লামেন্টের কটা কক্ষ? দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা, অন্যটি হচ্ছে লোকসভা। রাজ্যসভা হচ্ছে আপার হাউস আর লোকসভা হচ্ছে লোয়ার হাউস। একই রকম সেম রাজ্যের যে রয়েছে আইনসভা রয়েছে প্রত্যেকটি রাজ্যের, স্টেট আইনসভাকেও দুটো কক্ষে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যাকে বলা হয় বিধানসভা, আর একটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, যেটাকে বলে বিধান পরিষদ। এইটা হচ্ছে রাজ্যের আপার হাউস আর এটা হচ্ছে রাজ্যের লোয়ার হাউস, মানে বলতে পারো এটা হচ্ছে লোকসভার সাথে কম্পেয়ার করতে পারো, এটা হচ্ছে রাজ্যসভার সাথে কম্পেয়ার করতে পারো। এইবার কথা হচ্ছে রাজ্যসভাতে প্রেসিডেন্ট হচ্ছে কতজনকে নমিনেট করে? 12 জনকে নমিনেট করতে পারে, কিন্তু এখানে হচ্ছে 1/6, লোকসভাতে হচ্ছে তোমার স্টেট লেজিসলেটিভ কাউন্সিলে 1/6 করতে পারে, রাষ্ট্রপতি নয়, কে? রাজ্যপাল। তার কারণ এই যে সেন্টারে হচ্ছে রাষ্ট্রপতি প্রধান আর হচ্ছে স্টেটে হচ্ছে কে প্রধান? রাজ্যপাল, মনে থাকবে। আচ্ছা, এবার কার 1/6?
কোন এই যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির 1/6 মনে থাকবে। আচ্ছা, এইবার শেষ যে কথাটা বলবো, সবকটা স্টেটে কিন্তু এই কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট নয়, মাত্র 7খানা স্টেটের কক্ষ হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম দ্বিকক্ষ বিশিষ্ট ছিল, মানে বিধানসভা বিধান পরিষদ ছিল। এবার কি হয় যে 1969-এ বিধান পরিষদকে আমাদের অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে, তাই এই সময় বিধান পরিষদ তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে এখন বিধান পরিষদ নেই, 1969 সালে সেটা তুলে দেওয়া হয়েছিল, মনে থাকবে আমি যেটা বললাম। পরের প্রশ্ন যদি বলি, পরের প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়? স্টার ল্যাবে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গ রিলেটেড কোশ্চেন কিন্তু মনে রাখবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে প্রথম ইলেকশন হয়েছিল পঞ্চায়েতের 1978 সালে, মনে থাকবে। আচ্ছা, পঞ্চায়েত কনস্টিটিউশনের মধ্যে পঞ্চায়েত বলা রয়েছে 40-এ, মানে আর্টিকেল নাম্বার 40। এটা আর্টিকেল নাম্বার 40টা কোথায় আসে? ডিপিএসপি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাকে বাংলায় বলে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া ছিল, তার আর্টিকেল নাম্বার 14-এ বলা রয়েছে। এইটা ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ যেটা, সেই পঞ্চায়েতি রাজ কত নম্বর আর্টিকেলে রয়েছে? সেটা রয়েছে হচ্ছে 243 থেকে 243 ও, এটা 0 নয় ও, এই মধ্যে রয়েছে হচ্ছে পঞ্চায়েতি রাজ। পরবর্তীকালে ভারতে কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত চালু হয়? রাজস্থানে প্রথম পঞ্চায়েত চালু হয়। কোথায়? রাজস্থানের নাগৌর বলে একটা জায়গা রয়েছে, নাগৌরে, ঠিক আছে, নাগৌরে প্রথম পঞ্চায়েত চালু হয়। আর কি আছে পঞ্চায়েত থেকে? পঞ্চায়েতে কতগুলো সাবজেক্ট রয়েছে? পঞ্চায়েতের সাবজেক্ট রয়েছে 29টা সাবজেক্ট, মনে থাকবে। পঞ্চায়েত আমাদের ত্রিস্তরীয়, 3টে স্তর দেখা যায়, ঠিক আছে, মানে গ্রাম লেভেলে, ব্লক লেভেলে এবং হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে। ও আরেকটা কথা বলি, পঞ্চায়েতে ভোট দিতে তো 18 বছর লাগে, কিন্তু পঞ্চায়েতের মেম্বার হতে গেলে, পঞ্চায়েতে যারা ইলেকশনে দাঁড়ায়, ভোটে দাঁড়ায়, তাদের হচ্ছে মিনিমাম 21 বছর হতে হবে, 21 বছর। তথ্যের অধিকার আইন লাগু হয়েছিল কত সালে? এই তথ্যের অধিকার ইংরেজিতে বলা হয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এটা পাস হয়েছিল 2005-এর 12ই অক্টোবর। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা, হেভি ইম্পর্টেন্ট, মনে রাখবে। হ্যাঁ, আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আরেকটা আছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, আরটিই। এইটা পাস হয়ে কথা, এটা পাস হলো হচ্ছে 2009 সালে পাস হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন 11 নম্বর বলছে আ হন্টেড হাউস, এই গ্রন্থটি বা এই বইটার রচনা কে? ইম্পর্টেন্ট একটা টপিক, বুকস থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। কে লিখেছেন? এটা লিখেছে ভার্জিনিয়া উলফ নামে একজন লেখিকা। পরের প্রশ্ন 12 নম্বর বলছে উৎপাদকের অর্থনৈতিক বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত কোন উৎপন্ন সামগ্রীকে জিআই ট্যাগ দেয়া হয়? জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা রেজিস্ট্রেশন দেয়া হয়। এটা কি? এটা মানে কাকে প্রথম দেয়া হয়েছে আর কি, ঠিক আছে। প্রথম, এটা কোশ্চেনটা কমপ্লিট নেই মনে হচ্ছে, এটা প্রথম দেয়া আছে, প্রথম কাকে দেয়া আছে, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, প্রথম কাকে দেওয়া আছে। এবার মানে জিআইটা কি? জিআই হচ্ছে কোন অঞ্চলের, কোন আঞ্চলিক একটা জায়গা রয়েছে, মনে করো সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা যে কোনো স্টেট হোক বা যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে, সেই অঞ্চলের কোনো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা সেই জায়গার চা হতে পারে, হলুদ হতে পারে, কোনো আর্ট হতে পারে, আর্ট ফর্ম হতে পারে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেটাকে আরো বেশি ইম্পর্টেন্স দেওয়ার জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটাকেই বলা হয় জিআই ট্যাগ, মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, মনে থাকবে। আচ্ছা, তো সেই জিআই ইন্ডিকেশন সর্বপ্রথম কাকে দেওয়া হয়েছিল? সর্বপ্রথম দেওয়া হয়েছিল দার্জিলিং চাকে দেওয়া হয়েছিল। কত সালে? 2000। পশ্চিমবঙ্গের দার্জিলিং চাকে 2004 সালে দেওয়া হয়েছে। সব থেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্য কোনটা? ম্যাক্সিমাম পেয়েছে হচ্ছে তামিলনাড়ু। কটা পেয়েছে? 61টা জিআই ট্যাগ পেয়েছে। আর সেকেন্ড নাম্বার আছে ইউপিতে হচ্ছে 56, ঠিক আছে, মনে রাখবে। পরের প্রশ্ন, ইডিয়েট এই গ্রন্থটির রচয়িতাকে? আমি বললাম বুক রিলেটেড কোশ্চেন্স কিন্তু থাকবে। ইডিয়েট এই গ্রন্থটি লিখেছেন হচ্ছে ডস্টয়ভস্কি নামের লেখক, ঠিক আছে।
নানাবতী কমিশন, স্টার লাগাবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নানাবতী কমিশন রিপোর্ট বিষয় কি, মানে এই নানাবতী কমিশনটার বিষয় কি, সাবজেক্ট কি? এটা ছিল শিখ হত্যা। ইন্দিরা গান্ধীর সময় 1984 সালে একটি ঘটনা ঘটে অমৃতসরের ইয়েতে, শিখদের প্রচুর পরিমাণে হত্যা করা হয়েছিল 1984-তে। তো সেই রিলেটেড একটি মানে রিপোর্ট মানে কমিশন বানানো হয়, সেই কমিশনটাই হচ্ছে নানাবতী কমিশন। আর এই কমিশনটা রিপোর্ট দিয়েছিল হচ্ছে 2004-এ রিপোর্ট দিয়েছিল। ডিভাইন কমেডির রচয়িতাকে, আবার ইম্পর্টেন্ট কোশ্চেন, বুক থেকে কোশ্চেন, ঠিক আছে? দেখো 15টা কোশ্চেন পড়ছি, তার মধ্যে হচ্ছে বুকস থেকে হচ্ছে 3-4টে কোশ্চেন রয়েছে। ডিভাইন কমেডির রচনা হচ্ছে দান্তের লেখা, দান্তের ডিভাইন কমেডি, ঠিক আছে? মনে থাকবে, বেশ। এবার দেখো লিও টলস্টয়, নাম শুনেছো তো নিশ্চয়ই। লিও টলস্টয়ের অনেক বই আছে, তার মধ্যে 3টা আমি বলে দিচ্ছি, মনে রাখবে। একটা মনে রাখবে ওয়ার অ্যান্ড পিস, পিস মানে শান্তি, ঠিক আছে? 2 নম্বর মনে রাখবে আন্না কারনিনা, আন্না কারনিনা। 3 নম্বর মনে রাখবে চাইল্ডহুড, ঠিক আছে? আচ্ছা, একটা বই খুব মনে পড়ছে আমার, সেটা হচ্ছে প্যারাডাইজ লস্ট। এই গ্রন্থটার লেখক কে? এই গ্রন্থটার লেখক হচ্ছে জন মিল্টন, ঠিক আছে? মনে থাকবে, জন মিল্টন। তো এই ছিল আজকের সেট নাম্বার 3 গেল। দেখা হচ্ছে অতি শীঘ্রই সেট নাম্বার কত নিয়ে, 4 নিয়ে। মনে রাখবে 10,000 খানা জিকে আমরা করবো পুরো সেই আস্তে আস্তে। কোনো খুব ইম্পর্টেন্ট, এটা দেখো ইম্পর্টেন্ট এই কারণে বলছি, তুমি যদি জানো তাহলে রিভিশন হয়ে যাবে, যদি না জানো তাহলে সেটা জেনে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে খুব তাড়াতাড়ি দ্রুত আমাদের রিভিশন করার জন্য এমসিকিউ প্র্যাকটিস করা খুব উচিত। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। যদি লেকচার ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যদি ভালো লাগে। আর দেখো চ্যানেলে যাও, অনেক ভিডিও রয়েছে অনেক ইম্পর্টেন্ট টপিকের উপরে। একটা প্লেলিস্ট আমি দেখতে বলবো, সেটা হচ্ছে প্যান্ডোরা বক্স নামে। দেখো স্ট্যাটিক জিকের প্যান্ডোরা বক্স, আমি এই প্যান্ডোরা বক্সের যে প্লেলিস্ট, এটার আমি একটা দিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে যাও, দেখবে অনেক কিছু রয়েছে এই জায়গাটাতে। তুমি বেশ টপিকে পাবে, অ্যাওয়ার্ড রিলেটেড টপিক পাবে এখানে। অ্যাওয়ার্ড আমি ইদানিং এটা আপলোড করেছি, আমাদের যত পুরস্কার এবং হচ্ছে তোমার সম্মান রয়েছে, সেটা দেশীয় হোক আর বিদেশি হোক, সেই সমস্ত কিছু ডিটেলস বলা রয়েছে। ধন্যবাদ, দেখতে থাকো অথর্ব।